গিয়ান ব্যারে সিন্ড্রোম বা জিবিএস, এই রোগটার আসল কারণ ঠিক কি কি? এই রোগ হলে ঠিক কোন কোন লক্ষণগুলো প্রকাশ পাবে? এই রোগের চিকিৎসাই বা কি আছে, আর আপনাদের দিক থেকেই বা কি কি করণীয়? আসুন এই সমস্ত তথ্য জানবো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার। আজকে আমরা জিবিএস অর্থাৎ গিয়ান ব্যারে সিন্ড্রোম সম্বন্ধে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য বলবো। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের শরীরে একটা রোগ প্রতিরোধক ব্যবস্থা রয়েছে, যেটাকে আমরা ইমিউন সিস্টেম বলি। হ্যাঁ, আর এই রোগ প্রতিরোধক ব্যবস্থা সে কিন্তু সেলফ ভার্সেস ফরেন এটা কিন্তু বুঝতে পারে। অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা এমনভাবে তৈরি যাতে কিনা শরীর বুঝতে পারে যে শরীরের জন্য কোনটা ক্ষতিকারক আর শরীরের জন্য কোনটা ভালো, সেটা কিন্তু শরীর বুঝতে পারে। যেমন ধরুন, আমি একটা এক্সাম্পল বলছি। আমাদের শরীরের মধ্যে ফুসফুস রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে, নার্ভ রয়েছে এবং অন্যান্য বিভিন্ন অর্গ্যানসগুলো কিন্তু রয়েছে। এখন এই রোগ প্রতিরোধক ব্যবস্থা সে কিন্তু আইডেন্টিফাই করতে পারছে, শনাক্ত করতে পারছে যে এইগুলো তার শরীরেরই অংশ, এগুলো কোনো বাইরের খারাপ কিছু নয়। হ্যাঁ, আর কোনো কারণে যদি ভুলবশত বা এই রোগ প্রতিরোধক ব্যবস্থা যদি বিভ্রান্ত হয়ে যায় এবং সে যদি ভাবে যে এই নার্ভ, শরীরে যে নার্ভগুলো রয়েছে, মূলত এখানে পেরিফেরাল নার্ভের কথা বলা হচ্ছে, এই নার্ভগুলো, এই রোগ প্রতিরোধক ক্ষমতা যদি ভাবে যে এই নার্ভগুলো শরীরের জন্য ক্ষতিকারক, তখন কিন্তু এই রোগ প্রতিরোধক ব্যবস্থা তার বিরুদ্ধে একটা অ্যাটাক করে বসবে, তাকে আক্রমণ করে বসবে এবং এই নার্ভগুলোকে ক্ষতিগ্রস্ত করবে। অর্থাৎ এই জিবিএসে কি হচ্ছে, আমাদের যে রোগ প্রতিরোধক ব্যবস্থা সে ভুলবশত আমাদেরই শরীরের যে নার্ভ, পেরিফেরাল নার্ভ, সেগুলোকে অ্যাটাক করছে, আক্রমণ করছে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে এবং তার ফলেই যাবতীয় লক্ষণগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে। আপনারা জানেন যে আমাদের এই যে নার্ভ যেগুলো আছে, তারা কিন্তু আমরা এই যে হাঁটা চলা, বসা, এই সমস্ত কিন্তু তারা কন্ট্রোল করছে। শ্বাস প্রশ্বাস, এগুলো সমস্ত কিন্তু তারা কন্ট্রোল করছে। কাজেই একটা জিনিস তো পরিষ্কার যে এই জিবিএস, এই রোগটাতে এই সমস্ত যেগুলো আমি বললাম নার্ভের যে ফাংশনগুলো, পেরিফেরাল নার্ভের যে ফাংশনগুলো, সেইগুলোই কিন্তু এফেক্ট হবে। এবার আমরা জানবো যে এই জিবিএস রোগটার আসল কারণগুলো কি কি। যদিও এক্স্যাক্ট কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি, তাও যেটা বলা হয় যে এই জিবিএস হলো একটা পোস্ট ইনফেকশাস ইমিউন মিডিয়েটেড নিউরোপ্যাথি। অর্থাৎ দেখা যায় যে 1 থেকে 6 সপ্তাহ আগে একটা সংক্রমণ সেটা কিন্তু আপনাদের হবে। কী রকমের সংক্রমণ? মূলত একটা হচ্ছে পেটের সমস্যা, মানে পেটের মধ্যে কোনো সংক্রমণ, বা রেসপিরেটরি কোনো সংক্রমণ। সাধারণত দেখা যায় যে আপনাদের একটু 1 থেকে 6 সপ্তাহ আগে পেটের একটা প্রবলেম হবে। সেখানে দেখা যাবে যে মূলত পাতলা পায়খানা হচ্ছে, আপনাদের বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, পেটে যন্ত্রণা হতে পারে, এই জাতীয় লক্ষণ প্রকাশ পায়। এবং সেক্ষেত্রে একটা ব্যাকটেরিয়া ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনাই, এটাই কিন্তু রেসপন্সিবল। তো এই জাতীয় দেখা যায় যে একটা আপনাদের পেটের প্রবলেম হচ্ছে। আর একটা দেখা যায় যে আপনাদের কাশি ঠান্ডার প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন রকমের ভাইরাস, যেমন সাইটোমেগালো ভাইরাস, এপস্টেইন-বার ভাইরাস, জিকা ভাইরাস, এগুলোই কিন্তু মূলত রেসপন্সিবল। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের ফ্লু লাইক একটা সিমটমস হতে পারে, মানে আপনাদের কাশি, ঠান্ডা, জ্বর, নাক দিয়ে জল পড়া, এই জাতীয় কিন্তু আপনাদের লক্ষণ প্রকাশ পেতে পারে। আর খুব আনকমন সেটা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পর। হ্যাঁ, কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ভ্যাকসিন দেওয়ার পরেও এরকম জিবি সিন্ড্রোম দেখা গেছে। তো এই জাতীয় সমস্যা থেকেই মূলত এই গিয়ান ব্যারে সিন্ড্রোম এটা কিন্তু হচ্ছে। এখন আপনাদের জানিয়ে রাখি যে ঠিক কোন এজ গ্রুপ এটাতে কিন্তু অ্যাফেক্টেড হবে। যদিও যে কোনো বয়সী মানুষই এই রোগে আক্রান্ত হতে পারে, কিন্তু দেখা গেছে যে 30 থেকে 50 বছরই মানুষ, মানে যাদের বয়স 30 থেকে 50 বছর, তারাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন। এবার আরও একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, যদিও এই কন্ডিশনটা খুব রেয়ার, তাও প্রত্যেক বছর সারা বিশ্বে 1 লক্ষ
মানুষ কিন্তু এই রোগে আক্রান্ত হন। তার মানে এমন নয় যে রোগটা চিকিৎসকদের বা রিসার্চারদের জানা নেই, সেরকম কিন্তু একেবারেই নয়। এই রোগ কিন্তু বহু বছর ধরেই চিকিৎসকরা জানেন যে এই রোগটা হয়। এবার আমরা বলবো ঠিক কোন কোন লক্ষণগুলো প্রকাশ পাবে। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা প্রথমেই যেটা বুঝতে পারবেন সেটা হলো, দেখা যাবে যে আপনাদের পাটা সেটা দুর্বল দুর্বল ভাব লাগছে, একটু ঝিনঝিন করছে, আপনারা ঠিকঠাক করে হাঁটা চলা করতে পারছেন না বা সিঁড়ি দিয়ে উঠতে পারছেন না। দেখুন, এই রোগটাতে যেহেতু মাসেল বা পেশিগুলো মূলত অ্যাফেক্টেড হবে বা আক্রান্ত হবে, তাই যেখানে যেখানে বিভিন্ন পেশি আছে সেই জায়গাগুলোই আক্রান্ত হতে পারে। তাহলে প্রথমে শুরু হবে পা দিয়ে। আপনারা দুর্বল দুর্বল ভাব লাগবে, হাঁটাচলা করতে পারবেন না। তারপর দেখা গেল যে আপনাদের হাতেও আপনারা একটু দুর্বল দুর্বল ফিল করছেন। আপনারা একটা জিনিস ভাবুন যে আমাদের যে এই যে শ্বাস প্রশ্বাস আমরা যে নিচ্ছি, আমাদের যে পাঁজরে যে পেশিগুলো আছে তারা কিন্তু সাহায্য করছে। এখন এই পাঁজরের পেশিগুলো যদি কোনো কারণে আক্রান্ত হয়ে যায় এই রোগের জন্য, তাহলে কি হবে? তাহলে কিন্তু তারা কাজ করতে পারবে না এবং তখন দেখা যাবে আপনাদের নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, অর্থাৎ আপনাদের শ্বাসকষ্ট হচ্ছে, দম নিতে অসুবিধা হচ্ছে। এরপর আপনাদের দেখা যেতে পারে যে আপনারা মুখের যে মাসেলগুলো, সেই মুখের মাসেলগুলো কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। আপনারা চোখটা ঠিকঠাক করে নাড়াতে পারছেন না, আপনাদের কথা বলতে অসুবিধা হচ্ছে, আপনাদের খাওয়া দাওয়াতে অসুবিধা হচ্ছে। তো এরকম বিভিন্ন সমস্যা কিন্তু লেগে যেতে পারে। আপনাদের দেখা যাবে পায়ের মধ্যে মাসেলের মধ্যে খুব বেশি ব্যথাও করতে পারে। তো বিভিন্ন রকমের যে লক্ষণ সেগুলো প্রকাশ পেতে পারে। আমি আবারও আপনাদেরকে লক্ষণগুলো সংক্ষেপে বলে দিই। প্রথমে দেখা যাবে যে আপনাদের পাটা একটু দুর্বল দুর্বল ভাব লাগছে, ঝিনঝিন করছে, এবং আস্তে আস্তে করে দেখা যাবে যে এই লক্ষণগুলো উপরের দিকের মাসেলসগুলো অ্যাফেক্টেড হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের হাতেরও যে পেশিগুলো আছে সেগুলো দুর্বল দুর্বল হয়ে যাচ্ছে। আপনাদের পাটা আস্তে আস্তে করে দুর্বল হতে হতে প্যারালিসিসের পর্যায়ে চলে যেতে পারে, অর্থাৎ দেখা গেল আপনি পাটা নাড়াতেই পারছেন না, পাটা একবারে নিথর হয়ে গেল, অবশ হয়ে গেল। এরপর দেখা যেতে পারে আপনাদের আস্তে আস্তে করে শ্বাসকষ্ট শুরু হচ্ছে, পায়ের মধ্যে মারাত্মক ধরনের যন্ত্রণাও হতে পারে। কোনো কারণে দেখা গেল যে শ্বাসকষ্ট হতে হতে আপনি আর দম নিতে পারছেন না, মারাত্মক ধরনের শ্বাসকষ্ট হচ্ছে এবং শেষ পর্যন্ত দম দেখা গেল থেমেই গেল, এরকমও পরিস্থিতি হতে পারে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের চোখটা আপনারা ঠিকঠাক করে নাড়াতে পারছেন না, আপনাদের খাওয়া দাওয়াতে অসুবিধা হচ্ছে, আপনাদের কথা বলাতে অসুবিধা হচ্ছে। তো এই জাতীয় লক্ষণ সমস্ত কিন্তু প্রকাশ পেতে পারে এই রোগে। এই জাতীয় লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে অবশ্যই কিন্তু আপনারা স্থানীয় চিকিৎসা কেন্দ্রে অবশ্যই যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই লক্ষণগুলো কত দ্রুত হবে? আমি আপনাদেরকে যেটা বলবো, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল যে পায়ে দুর্বল ভাব, অবশ হয়ে গেল, মারাত্মক ধরনের শ্বাসকষ্ট হলো। এটা কিন্তু কয়েক ঘন্টার মধ্যে হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এইটা হতে গিয়ে কয়েক দিন বা কয়েক সপ্তাহ লেগে গেল। কাজেই কোন ব্যক্তির ক্ষেত্রে কী রকমের হবে সেটা প্রথমেই বলা যাচ্ছে না। কারো ক্ষেত্রে খুব দ্রুত বাড়াবাড়ি হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে বাড়াবাড়ি হতে অনেকটা সময়ও লেগে যেতে পারে। এবার আমরা আপনাদেরকে বলবো এই রোগ কিভাবে নির্ণয় করা হয়। দেখুন, প্রথমেই যেটা করতে হবে, আপনারা যে যে সমস্যাগুলো আপনাদের হচ্ছে সেগুলো চিকিৎসকদের বলবেন, মানে ডিটেলস হিস্ট্রিটা নিতে হবে। তারপর চিকিৎসক কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, আর তারপর কিছু টেস্ট করতে হবে। টেস্টগুলোর মধ্যে ইএমজি পরীক্ষা, এনসিবি পরীক্ষা অর্থাৎ নার্ভ কন্ডাকশন স্টাডিটা করতে হবে। তার সঙ্গে আপনাদের শিকদাঁড়া থেকে যে জল নেওয়া, যেটাকে আমরা ইংরেজির ভাষায় বলি লাম্বার পাংচার, সেখান থেকে কিন্তু সিএসএফ নিয়ে পরীক্ষা করতে হবে। আর তার সঙ্গে স্পাইনের এমআরআই অর্থাৎ ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এই টেস্টগুলো থেকেই কিন্তু জানা যাবে, এবং ক্লিনিক্যাল যেটা আমি বললাম হিস্ট্রি এক্সামিনেশন, সেগুলো থেকে শিওর হওয়া যাবে যে আপনার এই রোগটা, জিবিএস রোগটা হয়েছে না হয়নি। এবার আমরা আপনাদেরকে বলবো কি কি চিকিৎসা ব্যবস্থা এই রোগের জন্য অ্যাভেলেবেল আছে। আপনাদেরকে জানিয়ে রাখি, যদি এই জাতীয় রোগের লক্ষণ প্রকাশ পায় তাহলে কিন্তু রুগীকে হসপিটালে ভর্তি করে চিকিৎসা করতে হয়। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে রুগীকে আইসিইউতে নিয়ে যেতে হচ্ছে, কারণ এই রোগটা হঠাৎ করে বাড়াবাড়ি পর্যায়েও যেতে পারে। দু রকমের মূলত চিকিৎসা ব্যবস্থা অ্যাভেলেবেল আছে।
একটা হচ্ছে আইভিআইজি অর্থাৎ ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন, এবং এতে দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই এটা কিন্তু কার্যকারী। আর একটা পদ্ধতি অ্যাভেলেবেল আছে, সেটাকে বলা হয় প্লাজমা এক্সচেঞ্জ, প্লাজমা ফেরেসিস। এই চিকিৎসা ব্যবস্থাও কিন্তু করা যায়, এবং এই দুই ক্ষেত্রেই দেখা গেছে যে আমাদের এই যে রোগ প্রতিরোধক যে ব্যবস্থা, মানে যে সমস্ত অ্যান্টিবডিগুলো যারা কিনা ওই নার্ভগুলোকে অ্যাটাক করছিল, সেইটা অনেকটাই কমানো সম্ভব হচ্ছে। এর সঙ্গে আরও কিছু চিকিৎসা যেটা কিনা এই রোগের কমপ্লিকেশন থেকে হতে পারে। যদি দেখা যায় যে কোনো মানুষ ঠিকঠাক করে খেতে পারছেন না, তাদের ক্ষেত্রে স্যালাইন দিতে হবে। কোনো কারণে যদি দেখা যায় যে মারাত্মক ধরনের শ্বাসকষ্ট হচ্ছে, রুগী আর দম নিতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু ভেন্টিলেটরে পর্যন্ত দিতে হতে পারে। আর যাদের ক্ষেত্রে যে ব্লাড ক্লট প্রিভেনশন, সেটা করার জন্য কিন্তু হেপারিন দিতে হতে পারে। তো বিভিন্ন রকমের যে কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, সেগুলোকে প্রিভেন্ট করতে গেলে বা সেগুলোর ট্রিটমেন্ট হিসেবেও আপনাদেরকে আরও কিছু চিকিৎসা দিতে হবে। আর তার সঙ্গে আইভিআইজি, প্লাজমা এক্সচেঞ্জ এগুলো তো আছে। তবে একটা জিনিস আমি কিন্তু আপনাদের হাইলাইট করে দিই, সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন। হ্যাঁ, এই ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন এটা কিন্তু অনেকটা খরচা সাপেক্ষ চিকিৎসা। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, বেশিরভাগ যে মেডিকেল কলেজ হসপিটালগুলো আছে সেখানে কিন্তু এইগুলো বিনামূল্যে পাওয়া যায়। আর যদি বিনামূল্যে নাও পাওয়া যায়, সেক্ষেত্রে এটা কিন্তু রিকুইজিশন করে সেটা কিন্তু পাওয়া যায়। সেটা কয়েক ঘন্টা হতে পারে বা 1-2 দিনের মধ্যেই এই দামি ওষুধটা অ্যাভেলেবেল করা যায় সম্পূর্ণ বিনামূল্যে। কাজেই যদি একটা হসপিটালে এই ওষুধটা অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা তৎক্ষণাৎ আশেপাশের যে মেডিকেল কলেজ হসপিটালগুলো আছে সেখানে আপনাদের একটা কেস হিস্ট্রি নিয়ে যাবেন, এবং যদি এই চিকিৎসাগুলো অ্যাভেলেবেল থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই সেন্টারে আপনার রুগীকে আপনারা যদি শিফট করতে পারেন, তাহলে বিনামূল্যে সেই চিকিৎসাটা আপনারা পেতে পারেন। এবার আমরা বলবো আপনাদের দিক থেকে কি কি করণীয়। আমি যেটা আপনাদেরকে পরামর্শ দেব, যে আপনারা হাতটা ঠিকঠাক করে ধোবেন, বাইরে থেকে এসে হাতটা ঠিকঠাক করে ধোবেন, মানে হ্যান্ড হাইজিন, সেটা কিন্তু প্র্যাকটিস করবেন। নেক্সট যেটা বলবো, যে আপনারা বাইরে গিয়েই হঠাৎ করে চিজ, পনির, রাইস এই জাতীয় খাবেন না। আগে থেকে এনশিওর করতে হবে যে সেই খাবারগুলো ঠিকঠাক করে রান্না করা হয়েছে। বাড়িতেও আপনারা অর্ধ সেদ্ধ খাবার খাবেন না, পর্যাপ্তভাবে রান্না করে তবেই কিন্তু খাবেন। আরও যেগুলো করতে হবে, জল, সেটা হচ্ছে জলটাকে আপনার পরিশ্রুত জল আপনাদেরকে খেতে হবে। আপনারা জলটা ফুটিয়ে খেতে পারবেন, অথবা ফিল্টারের জলও আপনারা খেতে পারবেন। এর সঙ্গে আপনারা যেটা করতে হবে, আপনাদের রোগ প্রতিরোধক যে ব্যবস্থা সেটাকে না ঠিকঠাক করে সচল রাখতে হবে। আপনারা এক্সারসাইজ করবেন, শাকসবজি ফলমূল খাবেন, যাতে কি না নর্মাল যে রোগ প্রতিরোধক যে ব্যবস্থা আপনাদের শরীরে অ্যাক্টিভ সবসময় যেন সেটা কিন্তু অ্যাক্টিভ থাকে, এবং আপনারা বিভিন্ন রোগ ভোগ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারেন। তো আমি সামারিতে আপনাদেরকে যেটা বলবো, যে এই গিয়ান ব্যারে সিন্ড্রোম অর্থাৎ জিবি সিন্ড্রোম বা জিবিএস একটা মূলত পোস্ট ইনফেকশাস ইমিউন মিডিয়েটেড একটা নিউরোপ্যাথি, যেখানে মূলত দেখা যাচ্ছে কি কোনো একটা সংক্রমণের পর 1 থেকে 6 সপ্তাহ পরই আপনার এই রোগটা ডেভেলপ করছে। সেখানে সংক্রমণ মূলত হয় দেখা গেল যে আপনার পেটের একটা সংক্রমণ হচ্ছে বা ফুসফুসের একটা সংক্রমণ হচ্ছে, মূলত এইগুলোই। আর খুব রেয়ার ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার পরও এই জাতীয় রোগ হতে পারে। তো এই রোগে মূলত কি হবে, আপনার পাটা দেখা যাবে দুর্বল হয়ে যাবে, পাটা ব্যথা করতে পারে, পাটা আস্তে আস্তে করে অসাড় হয়ে যাবে, আপনারা পা নাড়াতে পারবেন না, হাঁটাচলা করতে পারবেন না, সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না, এবং শেষে দেখা যাবে যে সম্পূর্ণ প্যারালিসিসের মতো হয়ে যাচ্ছে। রোগটা যখন একটু বাড়াবাড়ি হয়, তখন আমাদের যে শ্বাস প্রশ্বাস চালায় যে সমস্ত মাসেলস, সেগুলো অ্যাফেক্টেড হবে। তার ফলে কি হবে, আপনার শ্বাসকষ্ট হবে, আপনি দম নিতে অসুবিধা হবে, এবং খুব বাড়াবাড়ি হয়ে গেলে আপনাদেরকে কিন্তু ভেন্টিলেটরে পর্যন্ত দিতে হতে পারে। আপনাদের খাওয়া দাওয়াতে খুব অসুবিধা হবে, আপনারা ভালো করে খেতে পারবেন না, কথাবার্তা বলতে পারবেন না, আপনারা চোখটা ঠিক করে নাড়াতে পারবেন না। তো এই সমস্যাগুলো লেগে থাকবে। তো ট্রিটমেন্টের মধ্যে মূলত যেগুলো ট্রিটমেন্ট, সেগুলো হচ্ছে আইভিআইজি, যেটা আমরা বললাম ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন, অথবা প্লাজমা এক্সচেঞ্জ, প্লাজমা ফেরেসিস, এই দুটোই মূলত চিকিৎসা। আর তার সঙ্গে যদি কমপ্লিকেশন কিছু ডেভেলপ করে, তার চিকিৎসা। যেমন ধরুন, যদি দেখা যায় মারাত্মক ধরনের শ্বাসে বাড়াবাড়ি, সেক্ষেত্রে আপনাদেরকে
ভেন্টিলেটরে দিতে হবে। খাওয়া দাওয়া করতে না পারলে আপনাদেরকে স্যালাইন দিতে হবে। আর ডিপ ভেন থ্রম্বোসিস সেটাকে প্রিভেন্ট করতে গেলে হেপারিন দিতে হবে। তো এইগুলো কিন্তু ট্রিটমেন্টেরই একটা অংশ। তো আমি আপনাদেরকে যেগুলো বলবো যে যদি এরকমের লক্ষণ প্রকাশ পায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা স্থানীয় যে কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে অবশ্যই সেই সমস্যাগুলো আপনাদের জানাবেন যে কোনগুলো সমস্যা হচ্ছে। তো যদি এই রোগ সম্বন্ধে আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা লিখুন। আর আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।